নমস্কার। আজকে আমাদের যে গেস্ট শর্মিলা চ্যাটার্জি, এখনকার দিনের অন্যতম ব্যস্ততম অভিনেত্রী, যিনি কিনা এখন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন এবং আমার অত্যন্ত কাছের একজন পার্সন। চলুন আজকে আলাপ করে নেওয়া যাক শর্মিলা চ্যাটার্জির সাথে। নমস্কার। নমস্কার। কেমন আছো বলো আগে? দারুণ আছি, তুমি কেমন আছো বলো? এই চলে যাচ্ছে, বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ততা তো থাকেই, সেই ব্যস্ততার মধ্যেই আছি। এবং আজকে আমার এখানে এসে খুব ভালো লাগছে, মানে এত সুন্দর সেট আপ, এত ভালো, মানে এখানে এসে আমার মনটাই মানে একটা পজিটিভিটি পাচ্ছি আমি। থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমার গল্প শুনবো, আজকে তোমার জীবনের বিভিন্ন ওঠানামার গল্প শুনবো। একদম ছোট থেকে শুরু করি, একদম শুরু থেকে শুরু করছি। কেমন ছিল ছোটবেলা? ছোটবেলা মানে ছোটবেলার গল্প যদি শুনতে হয় তাহলে তো আমার মায়ের থেকে শোনা উচিত। আমি যতটুকু জানি, আমি প্রচন্ড একটা দুরন্ত মানে বাচ্চা ছিলাম। মানে আমি চোখের নিমেষে কি করে ফেলবো কেউ বুঝতে পারতো না। তো এখন আমাকে দেখলে মানুষজন বুঝতে পারে না, মানে আমি যখন এইগুলো মানে বর্ণনা করি নিজের ব্যাপারে বলি যখন, তখন সবাই বলে তাই এমনটা হতে পারে। আর আস্তে আস্তে বড় হওয়া, আমি একদমই একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। তো আমার পরিবারে আমার মা, বাবা, আমার দিদি, ঠাম্মা, আমি, মানে এই 5 জনের একটা পরিবার ছিল। আমরা একসাথে থাকতাম। তো এখন এই মুহূর্তে আমার ঠাম্মি আর বাবা নেই। তো এখন আমি আর মা, আমার দিদির বিয়ে হয়ে গেছে, তো আমি আর মা আছি। এবং ছোটবেলা থেকে বেড়ে ওঠাটা খুব সুন্দর, মানে এখন আমি মিস করি ওই সময়টাকে প্রচন্ড। মানে ওই সময়টা যদি ফিরে যেতে পারতাম, আমার মনে হয় যে হয়তো খুব ভালো হতো। কিন্তু এটা সবারই মনে হয়, মানে একটা টাইমের পর আমার মনে হয় এটা প্রত্যেকেরই মনে হয় যে ছোটবেলাটাই ভালো ছিল। আর যখন ছোট থাকি তখন মনে হয় বড় কবে হব, কবে মানে ওই লাইফটা কবে পাবো, মানে এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা আমাদের প্রত্যেকের সমস্যা। আমরা যখন যে ফেজে থাকি সেটাতে খুব একটা হ্যাপি থাকি না, মনে হয় যেন ওটা হয়তো হলে বেটার হতো, বা ওটা ওই সময়টাই ভালো ছিল। ছোটবেলা থেকে আমি কখনো ভাবিনি যে আমি অভিনয় করব, কারণ আমার পরিবারের কেউ অভিনয় প্রফেশনে কখনো আসেনি। তাদের প্রত্যেকেই মানে প্রায় কর্পোরেট সেক্টরেই কাজ করেছেন। আমার কাকা, আমার বাবা, আমার দিদি, বা আমার পরিবারে দূর দূরান্তে খুব অভিনয় করেন এমনটা কেউ নেই। আমার এক মেশো থিয়েটার করতেন, কিন্তু মানে তার সাথে আমি খুব বেশি ওইভাবে কানেক্টেড নই, মানে সেই অর্থে যে সে থিয়েটার করেছে, তার থিয়েটার আমি দেখেছি এমনটাও নয়। তো আমার অভিনয় বলতে আমি স্কুলে অভিনয় করতাম, স্কুলের প্রোগ্রামে যেমন হয়। তা আমি ভীষণ অ্যাক্টিভ ছিলাম এই ব্যাপারে, গান বাজনা, নাটক যখনই হতো, এবং খুব অ্যাক্টিভ ছিলাম। ফলে ওই সেখান থেকেই একটা ভালো লাগা তৈরি হয়। কিন্তু কখনো ভাবিনি অভিনয় করব, মানে এইভাবে প্রফেশনালি ব্যাপারটাকে প্যাশন ভাবতাম, কিন্তু প্রফেশনে সেটা কনভার্ট হবে এটা আমি কখনো বুঝতে পারিনি। তো আস্তে আস্তে আমি মানে আমি পড়াশোনাই করছিলাম, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি। তো সেখান থেকে হঠাৎ করে এক দিদির ফোন আসে। তো সে আমাকে বলেন যে থিয়েটার করবি। আমি তো তখন অব্দি মানে আমার তখন বয়স, আমি যদি খুব ভুল না হই, 20-21 বছর, বা হ্যাঁ ওরকমই বয়স। তো সেই সময় আমি একটা থিয়েটারও দেখিনি, আমি জানি না থিয়েটার কি হয়, মানে মঞ্চ জানি কিন্তু থিয়েটার এত সোজা জিনিস তো নয়, না আরো অনেক রকম শিক্ষণীয় বিষয় আছে যেগুলো আমাদের জানা দরকার। তো সেটা আমি কখনো দেখিনি। তো আমি যখন শুনি আমি মানে বেশ ইন্টারেস্ট পাই যে হ্যাঁ করাই যায়, যেহেতু আমার অভিনয় করতে ভালো লাগতো, মানে ওটা আমার কাছে প্যাশনের মতো ছিল। তো সেখান থেকে আমার জার্নি শুরু হয়, এবং সেই জার্নি করতে করতে কোথাও গিয়ে আমি রিয়েলাইজ করি যে আমি হয়তো এটাই চাই, এবং আমি এই প্রফেশনটা মানে এই প্যাশনটাকে প্রফেশন করতে চাই। কারণ আমি তার মাঝে মানে অভিনয় করতে করতে একটি স্কুলে পড়াই, একটা ইভেন্টের কাজের সাথে আমি যুক্ত হই, মানে একটা কোম্পানির সাথে। এছাড়াও টুকটাক কিছু কাজের অপরচুনিটি আমার কাছে আসতে থাকে, যেহেতু আমি আমার রিজিউম জমা দিয়েছিলাম বিভিন্ন জায়গায়। কিন্তু আমি না ওগুলো অ্যাকসেপ্ট করতে পারি না। আমার তখন মনে হয় যে না, আমি ওইটা করলে তো এটা আর করতে পারবো না। ফলে এই লসটা আমি মেনে নিতে পারছিলাম না কোনোভাবেই। তো এটাকেই আমি তখন ভাবলাম যে না, এটাকেই প্রফেশন হিসেবে মাছি এবং এটা নিয়েই লড়াইটা করি, স্ট্রাগলটা এটা নিয়েই থাক। একদম। বেশিরভাগ মানুষ এই স্ট্রাগলটায় চলার সাহস পায় না। বেশিরভাগ মানুষেরই একটা প্রফেশনের প্যাশন থাকে, কিন্তু সেটাকে প্রফেশন করার সাহস সবার থাকে না। দ্যাট ইজ কমেন্ডেবল। কোথাও গিয়ে আমি সাপোর্টটা পেয়েছি বলেই হয়তো সেটা পসিবল হয়েছে, মানে ফ্যামিলি সাপোর্ট। মানে এটা কোথাও গিয়ে আমার মা আমাকে ভীষণ সাপোর্ট করেছে। হ্যাঁ মানে বলেনি যে তা নয়, মানে যে এটা করিস না, একটা মানে সেটেলড হ, কিছু একটা এমন কিছু কর, সেটেলমেন্ট একটা দরকার, বা ফিক্স কিছু একটা দরকার, এই ধরনের কথাবার্তা আমার মা আমাকে বলেছে, বলেনি তা নয়। তবে আমি
যখন মাকে বুঝিয়েছি, মা বুঝেওছে। মানে বিষয়টাতে আমাকে জোর করা বা না এটা করতেই হবে, আমাকে কখনো আমার বাড়ি থেকে সেই প্রেশারটা কেউ দেয়নি, ফলে আমি এটা মানে স্বচ্ছন্দে করতে পেরেছি। অনেক ভাবে হাতছানি কিন্তু তোমার জীবনেও এসেছিল, হ্যাঁ, যেখানে প্রেশার এন্ড যেগুলোর কাছে তুমি কোনোদিন সারেন্ডার করো না করিনি এবং একদম। দেখো হাতছানি আসবেই। তুমি যখন একটা কিছুর জন্য লড়াই করতে চাইবে, সেখানে প্রচুর রকম মানে সেখানে পজিটিভ জিনিসও তোমার সাথে ঘটবে, নেগেটিভ জিনিসও তোমার সাথে ঘটবে। তোমাকে দুটোই অ্যাকসেপ্ট করতে হবে, করেই তোমাকে একদম। এগিয়ে যেতে হবে, নালে তুমি পিছিয়ে পড়বে। বা তুমি যদি এক্সপেক্ট করো যে আমি যেই কাজটা করছি সেখান থেকে শুধুমাত্র আমি পজিটিভিটি পাবো, বা সেইটা থেকে মানে আমার কাছে শুধুমাত্র ভালো ভালো জিনিসই আসবে, তা নয়। কোনো দিনই হয় না, কোনো প্রফেশনেই হয় না। মানে আমি শুধু অভিনয় বলছি না, যে কোনো মিডিয়ায় বা যে কোনো মাধ্যমে এই ধরনের সমস্যা কিন্তু আমরা সবাই ফেস করি কম বেশি। ফলে সেটা নিয়েই চলতে হবে, আমি এটা বুঝেইছি। তুমি এই জার্নিটা করছো, এটা কি লোনলি জার্নি নাকি দেয়ার ইজ সামওয়ান স্পেশাল? দেখো আমার জার্নি যখন শুরু হয় তখন আমি লোনলি একদমই ছিলাম না, তুমি জানো সেটা। ছিল, একজন ছিল এবং সে যথেষ্ট সাপোর্টিভ ছিল না। বহু বছর একসাথে একটা জার্নি আমার আছে তার সাথে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একাই লড়ছি আর কি। তো বলতে পারো মানে দুটোই আছে, লোনলি নয়। আছে তো, আমার মা আছে, আমার খুব কাছের বন্ধুরা আমার সাথে আছে, তাই লোনলি কিছু করিনি আমি সাপোর্ট পেয়েছি। মানে যদি সেই অর্থে বলো মানে প্রেম, সেটাও ছিল, এই মুহূর্তে নেই, কিন্তু পেয়েছি, সাপোর্ট পেয়েছি আমি প্রত্যেকটা মানুষেরই। তাহলে রেডি টু বি মিঙ্গল? আমি লম্বা ছেলে পছন্দ করি। হ্যাঁ, আমার কাছে বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে ভালো একজন মানুষ এবং বন্ধু। একদম। কারণ আমরা আজকাল বন্ধুকেই তো হারিয়ে ফেলি। মানে অনেক সম্পর্কে ধরো আমরা বন্ধু যখন ছিলাম অনেকটা বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারতাম সেই সময়। এমন অনেক সম্পর্ক হয় যেটা যখনই বন্ধুত্ব থেকে একটা সম্পর্কে পরিণতি পায়, তখন না তাদের মধ্যে ওই ছাড়া ব্যাপার হয়ে যায়। মানে না এটা বলবো না, এটা বলা যাবে না। আমার মনে হয় সেই ট্রান্সপারেন্সিটা যেন দুটো মানুষের মধ্যে সবসময় থাকে, যে যাই হয়ে যাক আমরা যেন একে অপরকে শেয়ার করতে পারি। কারণ দিনের শেষে আমরা কিন্তু শেয়ার করার মতো মানুষই খুঁজি, যাকে আমরা সবটা শেয়ার করতে পারবো। আমার কাছে হচ্ছে যে এতদিনের অভিজ্ঞতা থেকে এটুকু বুঝেছি, যেটা মানুষ যার সাথে সারা জীবন কাটাবো, সেই মানুষটার ভালো হওয়াটা ইম্পর্টেন্ট সবার আগে। একদম। মানুষজন এটা ভেবে নেয় যে ভাই এটা বলবো, এটা বললে হয়তো খুশি হবে, আর এটা বলবো না, এটা না বলাই ভালো। কারণ আমরা কোথাও গিয়ে নিজেদের জেস্টার পশ্চার বলো বা নিজেদের অ্যাটিটিউড দিয়ে বুঝিয়ে দিই, ভাই এটা আমি পছন্দ করি, এটা আমি করি না, ফলে তুমি আমার পছন্দ অনুসারে চলো। কিন্তু কোথাও গিয়ে আমরা এটা ভাবি না যে অপর মানুষটারও কি সেটা পছন্দ। একদম। তো এই স্পেসটা মানে আমরা যতটা একে অপরকে স্পেস দিতে পারবো ততই আমরা কাছে থাকবো। এটা তো খুব বেসিক রিকোয়ারমেন্ট আই থিঙ্ক যে কোনো রিলেশনশিপে, আই গেস। হ্যাঁ, এটা শুধুমাত্র মানে হাজবেন্ড বা ওয়াইফের ক্ষেত্রে নয়, এনি রিলেশনশিপে এটা প্রিরিকুইজিট। তুমি দেখবে পাখিকে আমরা মানে অনেক বাড়িতে পাখি থাকে খাঁচার মধ্যে বন্দি। তুমি আমি নিজে দেখেছি আমাদের বাড়ি, মানে বাড়ি বলতে আমার ঠাম্মার বাপের বাড়িতে বহুদিনের একজন সঙ্গী ছিলেন ওখানে, টাউ বলে একজন, মানে একটা টিয়া পাখি আর কি। তো ও খুব ছটফট করতো একটা সময়। আমি দেখলাম একদিন জালটা খুলে দিল, মানে খাঁচাটা খুলে দিল, ওনা উড়ে গেল। উড়ে গিয়ে সন্ধে হতেই আমি দেখলাম ও আবার ফিরে এলো। তো আমি খুব অবাক হয়েছিলাম যে ওরা সুযোগ পেলো তাও ফিরে এলো। তো আমার ওটা থেকে মানে ওটা আমার এখন মনে পড়লে এটাই মনে হয় যে মানুষ যখন বুঝে যায় না যে একটা মানুষ আমাকে বেঁধে রাখছে না, আমাকে আমার মতো করে ছেড়ে দিচ্ছে, সে না ঠিক ফিরে আসবে। সে কখনো কোথাও কোনো দিকে চলে যাওয়ার বিষয় ঘটবে না। যখনই তুমি জোর করে, তুমি দেখবে পাখি, মানে একটা পাখিকে যদি খাঁচায় আটকে রাখো, সেই সময় তুমি দেখবে যে পাখিটা ছটফট করে বেরোনোর জন্য। তুমি খাঁচাটা খুলে দাও, সে যদি সত্যি ফেরার হয় ফিরবে, আর যদি না ফেরার হয় তার মানে সে এমনিও থাকতো না। মানে আমি যত নিজের চোখে এটা দেখেছি যে সে ফিরে এসেছে। ফলে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে আমরা যত বেশি চেপে ধরবো, তখন ব্যাপারটা সাফোকেটিভ হয়ে যাবে। যখনই আমরা ওটাকে লুজ করব, ছাড়বো, তখনই আমাদের কাছে বিষয়টা অনেক বেশি সহজ হবে। একদম মানে আমরা ওই মানে সারাক্ষণ কি করছো, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, এই ধরনের প্রশ্ন না করে
ভালো আছো, মানে ঠিক আছো তো, খেয়েছো তো, হ্যাঁ মানে ঠিক আছে, সময় সুযোগ মতো ফোন করো। এটা যদি বলি, সেই মানুষটা একদম। নিজের থেকেই বলতে শুরু করবে, হ্যাঁ আমি এখন এখানে আছি, হ্যাঁ আমি না এটা খেলাম, হ্যাঁ ঠিক আছে তুমি একদম। খেয়েছো। কিন্তু যখনই আমি বলবো কোথায় আছো, কি করছো, কার সাথে আছো, তখন কোথাও গিয়ে না মনে হবে যে না বাবা এরকম ভাবে বলছে, মানে আমি হয়তো এটা বলাটা আমার ঠিক হবে না, তো আমি এই ব্যাপারটা চেপে যাই, আমার এখানে সমস্যা। তো এরকম যদি কোনো রিলায়েবল বা ধরো কম্প্যাটেবল মানে পার্টনার আমি পাই, বা ছেলে মানে ছেলেকেই তো বিয়ে করবো, যাই হোক, পার্টনার যদি আমি পাই, তাহলে ডেফিনেটলি আমি আমি স্ট্রেট, সো অবশ্যই আমি যেভাবে বললাম, তো তো আমি বিয়ে করবো, অবশ্যই বিয়ে করবো। ওপেন ক্যামেরা, ও ওপেন অফার, হ্যাঁ মানে যদি কেউ Comment এরকম এ। থাকো কমেন্ট সেকশন। যারা মানে সিঙ্গেল বাট রেডি টু মিঙ্গল, এবং আমি যেগুলো বললাম সেগুলোর সাথে তোমাদের মানে যে ক্রাইটেরিয়াস গুলো আমার আছে সেগুলোর সাথে কোনোভাবে ম্যাচ করছে, তাহলে ওর সাথে কন্ট্যাক্ট করো Comment box এ। কমেন্ট বক্সে, ও তোমাদের ডিটেলস বলে দেবে, তারপর বাকিটা আমি দেখে দিচ্ছি। মানে যেটা আমাদের বেসিক জিনিস, আমি তোমায় বললাম প্রত্যেকটা সম্পর্কেই, সেটা শুধু আমি বলছি না প্রেমিক প্রেমিকা, যে কোনো সম্পর্কে ফ্লেক্সিবিলিটি, মানে আজকে আমি দেখি বহু বাড়িতে মানে খুব ওপেনলি ড্রিঙ্ক করা হয়, মানে এটা আমি একদম। মানে অন ক্যামেরাই বলছি। আমারও চেনা একজন দিদি আছেন, তাকে বলেছিলাম যে যে তুমি এরকম ওপেনলি ড্রিঙ্ক করছো, তোমার বাড়িতে তো তোমার ছেলে আছে, একদম। বড় ছেলে মোটামুটি 8-9 পড়ে, তো ও কিছু মানে এই ব্যাপারে ওর কোনো মানে ওর কি রিয়াকশন আমার খুব জানতে ইচ্ছে হয়েছিল, কারণ আমি যে বাড়ি থেকে বড় হয়েছি তাতে ওপেনলি এই ধরনের জিনিস আমার মানে বাবা কাকা তো কখনোই এই ধরনের তুমি জানোই আমার পরিবারে এই ধরনের নেশা কখনোই ছিল না বা কেউই করে না। তো সেখানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা যে করো, তো তোমাদের বাচ্চা ছেলে আছে, তার কি রিয়াকশন। তো আমাকে বলেছিল যে আমরা ব্যাপারটাকে সহজ করেছি, আমরা ওর সাথে একদম। বন্ধুর মতো এমন ভাবে মিশেছি, ও খাই না, এমনকি ও যদি কখনো খায় ও আমাদের এসে ঠিক বলেও দেবে যে আমি না খেলাম, কারণ আমরা ওকে নিজের থেকে বলেছি তুই কি খাবি, একটু খাবি, ও না করেছে, না আমি খাবো না। ফলে আমরা কোথাও গিয়ে বন্ধু হতে হবে, মানে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একদম। বন্ধুত্বটা ম্যান্ডেটরি, এটা আমার সবসময় মনে হয় একদম। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। আমরা হচ্ছে ওপেন বুক, মানে আমি তোমাকে সবটা বলতে পারি, আমার ভুলটাও বলতে পারি, আমার ঠিকটাও বলতে পারি, একদম। এবং তুমি সেটা অ্যাকসেপ্ট করেই আমাকে বন্ধু হিসাবে মেনে নিয়েছো। হ্যাঁ মানুষ মাত্রই ভুল হয়, তো এটা দরকার, এই অ্যাকসেপ্টেন্সটা দরকার, মানে প্রত্যেকটা সম্পর্কে। সেটা আমরা করতে পারি না আজকাল। আমরা ভেবে নি বাবা যাকে ভালোবাসছি সে আমার কথায় উঠবে বসবে, সেটা যদি না হয়েছে তার মানে ও আর আমাকে ভালো টালো বাসে না, ও মনে হয় অন্য কোথাও চলে গেছে। এত অল্পতেই যদি তোমরা এইরকম ভেবে নাও, তাহলে কিসের সম্পর্ক, একদম। কিসের সম্পর্ক, মানে তখন সম্পর্কের আর কোনো বেস থাকে না, ওটাই একদম। বেসটাই নষ্ট হয়ে যায়। বেস নষ্ট হয়ে গেলে সম্পর্ক কতদিন তুমি মানে লংজিভিটি কমে যায় একদম। স্বাভাবিকভাবেই। তুমি কি কি কাজ করেছো বলো, এবং কি কি কোন কাজটা তোমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে? আমি থিয়েটার করি, মূলত এই মুহূর্তে আমি থিয়েটার করছি, এছাড়াও দুটো ফিচারে কাজ করেছি, একটা ওটিটি বেস কাজ করেছি, শর্ট ফিল্মস করেছি যেগুলো ফেস্টিভ্যাল বেস কাজ হয়, মিউজিক ভিডিওস করেছি, তো এই আর কি মানে বেশ কিছু কাজ, এবং কিছু কাজ হওয়ার কথা এবং হচ্ছে। অসংখ্য মডেলিং শুট। অসংখ্য মডেলিং শুট করেছি, অ্যাড শুট করেছি, একদম। তো কমার্শিয়াল কাজ আর কি, মানে একদম। বিভিন্ন রকম ওয়েবসাইটের জন্য কাজ করেছি। আমি নিজে একটি ছবিতে মানে আমি লিখেছি, ডিরেকশন দিইনি, হ্যাঁ, তো সেটা জানো, একটা থ্রিলার, আর ইউ অল রাইট। শেষটা আরো সুন্দর। হ্যাঁ মানে ওইভাবেই করার চেষ্টা, ডিরেক্টর মানে ছিলেন সৌরভদা, একদম। সৌরভদার প্রচুর কন্ট্রিবিউশন আছে কাজটাতে, তো সেখানে কাজটা ভালোই হতো আর কি, পজিটিভিটি পেয়েছি একদম। মানে কাজটা করে, তো আমার ভালো লেগেছে। আমি আগামী দিনেও আরো এরকম কিছু কাজ করার ইচ্ছা আছে এবং করব, তোমাদের সামনে আনবো, তোমাদের কেমন লাগে বলো। নিশ্চয়ই। লিখে কেমন লাগলো? প্রথম তুমি ভালো। স্ক্রিন প্লে লিখলে না? হ্যাঁ আমি লেখার একটা আমার নেশা আছে, বিভিন্ন রকম থ্রিলারের ওপর আমি লিখতে খুব ভালোবাসি, তো ওই জনরাটা আমার পছন্দ যেহেতু, তো ওটা নিয়ে বহু লেখা এখনো আমার কাছে গচ্ছিত আছে, সেগুলো নিয়েও আশা করি কাজ হবে খুব তাড়াতাড়ি। তার মধ্যে কয়েকটা কথা হয়েই আছে, কাজ হবে, কিন্তু এটা নিয়ে যখন প্রথম কাজ করি আমি দেখলাম রিয়াকশন খুব ভালো, মানে যারাই দেখছে তারা খুব পজিটিভ রিয়াকশন দিয়েছে, তো আমার আরো কাজ করার ইচ্ছে বা আরো লেখার ইচ্ছেটা বেড়ে গেছে তাতে। আমি এটা চেয়েছিলাম যে আমি যে লিখছি সেটা মানুষজন কতটা অ্যাকসেপ্ট করছে এটাও আমার দেখা দরকার। এটা নয় যে আমাকে যদি অ্যাকসেপ্ট নাও করতে আমি লেখা ছেড়ে দিতাম বা বন্ধ করে দিতাম, কিন্তু কোথাও গিয়ে এটা আমাকে আরো বেশি মানে আমার এনার্জি এনহ্যান্স করতে আরো বেশি সাহায্য করেছে। একদম, একদম।
একটা কাজের পজিটিভ ফিডব্যাক এলে সেটা আমাদেরকে অনেকটা অনেক বেশি বেশি কনফিডেন্স দেয়, confidence অনেকটা দেয়। এগিয়ে দেয়। অনেকটা এগিয়ে দেয়, একদম। একদম। আর এছাড়াও কিছু শুটস আমি করেছি, ক্যাননের একটা ওয়ার্কশপ করেছি আমি, এখানে নয় উড়িষ্যাতে গিয়ে বহুদিন ছিলাম ওখানে। আমি কাজের মধ্যেই থাকি মোটামুটি, কিছু না কিছু আমি কাজের মধ্যে থাকি, আমি কাজ একদম। থেকে বেরোই না কখনো। একদম। এবং তুমি যেটা বললে যে প্রিয় কি, মানে পছন্দের সবচেয়ে, এটা বলা খুব কঠিন জানো তো। মানে সবকটা কাজই এত ভালোবেসে করেছি, পছন্দ মানে ওইভাবে হয়তো এখন ওই পছন্দের জায়গাটা আমি যাইনি। মানে এটা আমার করে আমি ভীষণ, আমি যে কটা কাজ করেছি, হ্যাঁ বলতে পারো যে কোনো সময় থিয়েটারের ক্ষেত্রে যেটা হয় যে প্রতিনিয়ত শো হতে 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 ওটা একটা মানে যতগুলো শো করব তাতেই কনফিডেন্সও বাড়ে, কোথাও গিয়ে শো এর মানটাও বাড়তে থাকে, আরো যত বেশি শো হবে সেখান থেকে এটা হতে পারে স্যাটিসফ্যাকশন লেভেল। মানে প্রথম শো করে হয়তো এত স্যাটিসফাইড হয়নি, আস্তে আস্তে করতে 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 করে কোনো একটা শোতে গিয়ে মনে হলো আজকে তো বেশ ভালো লাগলো, নিজেরই করে ভালো লাগলো, এটা মনে হচ্ছে। স্যাটিসফ্যাকশন কোনোদিনই আসেনি, কিন্তু ভালো লেগেছে, মানে এটা হয়েছে। কিন্তু কোনো চরিত্র, স্পেসিফিক কোনো চরিত্র এখনো অবধি আমার মানে ওরকম মনে হয়নি যে এটা করে আমি মানে এটাই আমার জীবনের সেরা চরিত্র। আমি আমার জীবনের পছন্দের বা সেরা চরিত্র এখনো অবধি করিনি। মানে তুমি অনেক দূর এগোবে, তোমার সেই সেটা- স্যাটিসফ্যাকশনের জায়গাটাকে তুমি কানায় কানায় ভরছো না, আমার ইউ আর মনে হয় হাংরি। না। একদম, আমি একদম খুশি হই না। মানে আমি তো ইনফ্যাক্ট ধরো লোকে এসে প্রশংসা করলে আমার মনে হয় না 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 কিছু তো একটা গন্ডগোল আমি করেছি, বলুক কেউ একজন বলুক কি গন্ডগোল করেছে, আমি খুশি হই তাতে। তো এটা আমার কাছে এটা মানে আমার কাছে এটা পজিটিভিটি। মানে মানুষের কাছে মনে হতে পারে যে খারাপ, মানে আমার মনে হয় যদি কেউ তোমায় বলে যে এটা না ভালো লাগলো না বা হলো না, তার মানে সেটা নেগেটিভ। ভালো লাগলো না না আছে বলে কথাটার মধ্যে আমরা নেগেটিভিটি বলছি, কিন্তু এটাও তো পজিটিভিটি হতে পারে। মানে তোমাকে যে এসে একদম। বলছে, তোমাকে ভাবাচ্ছে তো সে, তার মানে Feedback. আমাকে আরো কোথাও একটা সমস্যা আছে, সেটা আমাকে আরো একটা জায়গায় মানে আরো একটা ধাপে এগোতে হবে। ফলে সেটাও আমার কাছে পজিটিভিটি। আমার কাছে একদম। নেগেটিভ কমেন্টস বলে কিছু হয় না, বা একদম। নেগেটিভ কমেন্টস হলেও ওটাকে আমি পজিটিভ হিসাবেই নিই। একদম একদম, মানে এটা দারুণ কথা যে নেগেটিভিটিকে আগে হ্যান্ডেল করতে জানতে হবে। একদম, আমরা অনেকে পারি না। মানে আমরা অনেক নেগেটিভ শুনলে হলো না, আমি দেখেছি মানে খুব কাছের বহু মানুষকে দেখেছি নেগেটিভ কমেন্ট একদম নিতে পারে না। মানে শুনলেই বলে যে না এটা তুমি এই কারণে, মানে তাদের একটা লজিক সেট থাকে, কিন্তু তারা এটা ভাবে না যে দেখছে। মানে আমরা যখন একটা চরিত্র দেখি অনেকগুলো তো তার দিক থাকে। চরিত্র আমি একরকম ভাবছি, তুমি দেখতে গিয়ে তোমার একরকম মনে হতেই পারে, তো সেটা আমি একদম। শুনবো না কেন? একদম। আমার যদি শুনে মনে হয় যে না আমার মনে হচ্ছে আমি এটা এই জায়গায় পৌঁছাতে পারছি, সেটা আলাদা জিনিস, বা আমি ওইভাবে ভাবছি না, সেটা আলাদা। একদম। কিন্তু তুমি এমন একটা ধরো কথা বললে সেটা আমার কাজে লাগলো, তুমি কেন শুনবো না? একদম। তুমি যে বিভিন্ন মিডিয়ামে কাজ করেছো তার মধ্যে সব থেকে প্রিয় মিডিয়াম কোনটা, বা কোনটায় মানে কোনটা থেকে কত মানে কোনটা কতটা আলাদা, মানে ক্যামেরার থেকে থিয়েটার কতটা ডিফারেন্ট, কোনটায় কাজ করতে তুলনামূলকভাবে সহজ হয়, একটু একটু জানতে চাই এই ব্যাপারগুলো নিয়ে। আচ্ছা, থিয়েটারও না অনেকটা মানে অনেক ক্ষেত্রে থিয়েটারগুলো যে হয় সেগুলো না খুব কন্ট্রোলড। মানে আগে যেরকম হতো আমরা দেখে এসেছি, ভীষণ একটা লাউড অ্যাক্টিং, হুম। মোনোটোনি একটা ব্যাপার চলে আসতো, বা যাই বলি না কেন, এখন না ভীষণ কন্ট্রোলড। ফলে আমার মনে হয় ক্যামেরা থিয়েটার খুব মানে অভিনয়ের দিক থেকে বলছি খুব বেশি যে তফাৎ হয় তা নয়। তবে হ্যাঁ ক্যামেরার ক্ষেত্রে আরো কন্ট্রোল হতে হয়, মানে একদম ন্যাচারাল থাকা, যতটা ন্যাচারাল থাকা যায়। থিয়েটারে আমাদের কথা শোনানোর একটা বিষয় থাকে, তো তো আচ্ছা। সেখান থেকে অনেক সময় অনেক জায়গায় গিয়ে শো করতে গিয়ে হয়তো মানে হলের অ্যাকোস্টিক অতটা ভালো হয় না, তখন আমাদের কি করতে হয়, একটু জোরে বলতে হবে যাতে শেষ দর্শক অব্দি শুনতে পারে বা কিছু। মানে গলার জোরটা একটা দরকার। গলার একটা রেঞ্জ অবশ্যই দরকার হয় থিয়েটারের ক্ষেত্রে, বা কিছু কথা একটু বেশি এমফাসাইজ করে বলা। কিন্তু আমি বলবো যে এখন যে থিয়েটার মানে আমরা করছি বা আমরা দেখছি তাতে কিন্তু খুব ন্যাচারাল অ্যাক্টিং হয়, খুব বাড়াবাড়ি কিছু হলে সেটা সবসময় দেখতে ভালোও লাগে না। তো যতটা কন্ট্রোল করা যায় নিজেদের, মানে কিভাবে করব সেটা নিজেদেরকেই ভাবতে হবে। সেটা কোনোভাবে মানে অ্যাক্টিংটা কিন্তু কোনোভাবেই কেউ হাতে ধরে মানে শেখাতে পারে না, মানে এটা তোমায় কেউ গিলিয়ে দিতে পারবে না। যেমন শিক্ষা কেউ গিলিয়ে দিতে পারে না, একদম। তোমাকে বোধ দিয়েই যা করার করতে হবে, বোধ বুদ্ধি দিয়ে। অভিনয়টা আমার কোথাও গিয়ে মনে হয়েছে আমি যদি নিজে ডাল হই বা ডাম্প হই আমি জীবনেও করতে পারবো না কাজটা, আমাকে হাজার লোক বোঝালেও আমি পারবো না। কিন্তু আমি যদি নিজের মাথা খাটাই, যদি আমাকে কেউ কিছু অ্যাডভাইস দেয় সেটাকে যদি আমি পজিটিভলি নিই এবং সেটা নিয়ে আমি যদি ভাবি, আমার মনে হয় তুমি সেখান থেকে রেজাল্ট গুড রেজাল্ট পাবেই পাবে। আর কোনটায় করে স্বচ্ছন্দ, মানে আমি যদি বলি ক্যামেরার ক্ষেত্রে টেকনিক্যালিটিস দুটো জায়গার আলাদা আলাদা হয়। মানে ফিজিক্যাল অ্যাক্টিং অনেক বেশি হয় থিয়েটারে,
ক্যামেরায় কোথাও গিয়ে সেটা বেঁধে দেওয়া হয়, কারণ ওখানে ফ্রেমের ব্যাপার থাকে। মাস্টার শট যখন হয় তখন আলাদা বিষয়, কিন্তু ফ্রেম বুঝে অভিনয়টা করতে হয়। তো মানে তুমি বেরিয়ে গেলে হবে না, থিয়েটার মানে গোটা মঞ্চ পাচ্ছ, তুমি ছুটে এদিক ওদিক করে দৌড়ে কাজ করতে পারছো, কিন্তু ক্যামেরার ক্ষেত্রে তুমি সেটা পারবে না, তুমি মানে ফ্রেমটা বুঝে তোমার কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে শর্ট ডিভিশনস হয়, অনেক রকমের শর্টস হয়, সেগুলো মেনটেন করতে হয়। মানে ক্লোজ শট গেলে কতটা মাথা ঘোরানো যাবে, একদম টাইট শট সেখানে আমি কতটা মুভ করতে পারবো, তখন কতটা এক্সপ্রেশন দিতে হবে, এইগুলো মাথায় রাখতে হয়। কন্টিনিউটি শট থাকে, মানে ধরো একটা শট হলো, তারপর কোনো কারণে সেটা বন্ধ হলো, আবার একটা আফটার লাঞ্চ বা আফটার ডিনার কোনো একটা সময় এরকম হলো, তো ওই লাঞ্চের আগে তুমি যে শটটা দিয়ে শেষ করেছিলে সেটা আবার ওই শটটায় শুরু হচ্ছে, তাহলে ওই কন্টিনিউটি মাথায় রাখতে হচ্ছে। ফলে এই জিনিসগুলো টেকনিক্যালিটিস দুটো জায়গায় আলাদা। মঞ্চের ক্ষেত্রে যেরকম আমাদের দেখে নিতে হয় লাইট, মানে মূল জিনিস আমাদের যেন পকেট না হয়ে যায়। পকেট মানে অন্ধকার আর কি, চোখের তলে অনেক সময় মানে লাইট, প্রপার লাইট না পড়লে আমাদের, মানে সেটা তো তোমার রেসপন্সিবিলিটি না। অবশ্যই আমার রেসপন্সিবিলিটি। লাইট সেট হয়ে গেলে মানে নিজেকে দেখে নিতে হবে কোন জায়গায় আমি প্রপার লাইটটা পাচ্ছি, সেখানে কোনোভাবে পকেট হচ্ছে মানে আমার কোথায় শ্যাডো ট্যাডো পড়ছে কিনা, সেগুলো আমাকে দেখে নিতে হবে। এটা লাইটম্যানের রেসপন্সিবিলিটি না। লাইটম্যানের রেসপন্সিবিলিটি লাইট সেট করা। তোমার এই পজিশন, ধরো সেন্ট্রালে আমার জোন ফিক্স করা আছে, তো আমাকে ওই জায়গাটাই, সেন্টারটাই আমাকে দেখে নিতে হবে, সেন্টারে কোন লাইটটা দিল এবং আমি প্রপার লাইটটা পাচ্ছি কিনা, কোনোভাবে পকেট হচ্ছে কিনা বা শ্যাডো পড়ছে কিনা, সেগুলো আমার মানে অভিনেতার কাজ। তো লাইট সেট, এবার লাইট দেওয়াটা লাইট মানে যে লাইট করছেন তার কাজ, এবং অভিনেতার কাজ হচ্ছে ওখানে লাইটটা প্রপারলি নেওয়া। এছাড়াও আরো জিনিস কিছু মাথায় রাখতে হয়, অভিনেতাদের গার্ড করা যায় না, মানে কো অ্যাক্টরদের দাঁড়িয়ে পড়া যায় না মুখের সামনে এরকম ভাবে যাতে মাস্কিন হয়, মানে দর্শকরা দেখতে পারে না। তো এই কয়েকটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হয়। যেই চরিত্রটা করছি তার ব্যক্তিত্ব কিরম হবে, তার হাঁটা চলা, তার কথা বলা, তো সেইগুলো স্টাডি করতে করতে না মানুষ কোথাও গিয়ে মানে সহজ হয়ে যায় ব্যাপারটা অনেকটা, মানে এটা আমার মনে হয়। মানে বলছো ডিরেক্টরের বাইরে বেরিয়ে গিয়ে অভিনেতাদের হাতেও অনেকটা থাকে। হ্যাঁ, নিশ্চয়ই থাকে। ডিরেক্টর তোমাকে পথটা দেখিয়ে দেবে, এবার সেই পথে তুমি কিভাবে চলবে সেটা তো তোমার উপর অবশ্যই, তোমার অনেকটা দায়িত্ব। এবং অবশ্যই সেখানে আমার মনে হয় যে ডিরেক্টরকে সম্মান করাটাও উচিত, মানে তুমি কি ভাবছো সেটা অলওয়েজ শেয়ার করা, মানে করা উচিত ডিরেক্টরের সাথে, যে আমি এটা ভাবছি, দাদা বা দিদি যেই ডিরেক্টর থাকুক, যে আমি কি এটা একবার করে দেখবো। তো এই বিষয়গুলো মাথায় রাখা আর কি। একদম। তুমি যে অভিনয় করো সেখানে তোমার কি কি পড়াশোনা থাকে, এবং তুমি এর জন্য কি কি পড়াশোনা করো, বা কি কি মুভিজ দেখো একটু, বা কি কি জেনারে দেখতে পছন্দ করো? বেসিক্যালি আমার খুব পছন্দের জনরা হচ্ছে থ্রিলার, হরর। সেটা হলিউড মুভি হতে পারে, সেটা বলিউড মুভি হতে পারে, সেটা টলিউড মুভিও হতে পারে, সেটা সাউথ ইন্ডিয়ান মুভিও হতে পারে। তো আমি পড়াশুনো বলতে, আমি তো খুব, যেহেতু আমি তোমায় বললাম থ্রিলার বা হরর এগুলো পছন্দ করি, তো পড়াশুনো বেসিক্যালি সেই ক্ষেত্রে এই বইগুলোই আমি পড়েছি। তার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য, মানে এখন যতটুকু আমার মনে পড়ছে, ফেলুদা সত্যজিৎ রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশের সবটাই আমার মোটামুটি পড়া। এছাড়াও মানবেন্দ্র পালের ভৌতিক অমনিবাস, যেটা আগে মনে শুক্তারায় উনি লিখতেন, সেটাই পরবর্তীকালে ভৌতিক অমনিবাস হিসাবে একটা উপন্যাস হিসাবে বেরোয়। এছাড়াও চরিত্রের জন্য যদি কখনো কোনো উপন্যাস পড়তে হয় সেটা আলাদা বিষয়। এছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, বা সেটা নিয়ে তো মানে ভালোই পড়াশোনা আছে, মানে পড়াশোনা করার টাইমটা পাও। এটা তো ভালো লাগা থেকেই পড়া, মানে আমার কথা হচ্ছে যে সবটাই তো ভালো লাগা থেকেই হয়, মানে ভালোবাসা ভালো লাগা থেকে হয়। তো এইখানে পথের পাঁচালী, তারপর চাঁদের পাহাড়, এছাড়াও আমরা জানি শার্লক হোমস ভীষণ ফেমাস, মানে সবাই পড়েছে কম বেশি। তো এছাড়াও তোমার আগাথা ক্রিস্টির লেখা বেশ কিছু গল্প আছে যেগুলো আমার খুব ভালো লাগে। মার্ভেল বা ডিসির প্রত্যেকটা সিরিজ আমার দেখা, যেহেতু আমি বললাম আমার অ্যাডভেঞ্চার, অ্যাকশন, আমরা গিয়েছি। লাইফ অফ আ পাই, এটাও তো ভীষণ ভালো একটা ছবি দেখা। এছাড়াও যদি আমি বলি কনজিউরিং, দ্য ইনসিডিয়াস, তো এই দুটো গল্প, মানে এটা তো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে আমরা জানি। তো কনজিউরিং এর লাস্ট সিরিজ মনে হয় এই সেপ্টেম্বর অক্টোবর কবে একটা রিলিজ করছে, ওটাও আমি দেখতে যাব। আমার ভীষণ পছন্দের ছবি, মানে
বিশেষ করে কনজুরিং পার্ট 1, মানে ওটা দেখে সত্যি ভয় লাগবে। মানে আমার যারা ভীষণ কাছের বন্ধু আছে, আমার ঠিক বিপরীত এই ব্যাপারে। আমি যতটা এইগুলো নিয়ে মানে রিসার্চ করতে ভালোবাসি, ওরা ততটাই ভয় পায়। তার মধ্যে ও একজন, আর একজন আছে আমার খুব কাছের বান্ধবী পায়েল। আমি বলছি আমার এই বান্ধবীরা ভূত দেখতে ভয় পায়, আমি ভূত দেখতে ভালোবাসি। অনেক শর্ট ফিল্মসও দেখি, সেগুলো অনেক বেশি আমায় শেখায়, কারণ ওই শর্ট ডিভিশনস খুব অল্প সময়ের মধ্যে হয়, তো ওগুলো না বারবার দেখতে দেখতে অনেক কিছু শেখা যায়, যে কিভাবে শর্টটা নিল, কিভাবে এটা নিচ্ছে ওটা নিচ্ছে। ফিল্ম মেকিং এ ইন্টারেস্ট আছে তোমার? ইন্টারেস্ট তো আছে, মানে ভাবি বিষয়টা নিয়ে, কিন্তু এখনো অব্দি ওইভাবে কিছু মানে ইন্টারেস্ট দেখানোর সুযোগ সুবিধা বা নিজেকেও আমি ওই লেভেলের এখনো ওই জায়গায় আমি কনফিডেন্ট নই, হয়তো ওই জন্য এখনো ভাবছি না। কিন্তু কখনো যদি মনে হয় নিশ্চয়ই হবে। তো একজন নতুন কেউ যখন থিয়েটারে বা অভিনয়ে আসতে যাচ্ছে, তখন থিয়েটার বলবো না, অভিনয়ে আসতে চাইছে, তখন তার কোন পথটা দিয়ে আসা উচিত? মানে সেখানে যেহেতু একদম স্টার্টিং, সেখানে কি কোনো অ্যাক্টিং স্কুল নাকি থিয়েটার? আর দেখো, আমি যদি এখন এই কথাটার উত্তর দিই যে অ্যাক্টিং স্কুল নয় থিয়েটার করো, তাহলে কোথাও গিয়ে ওই পার্সিয়ালিটি হয়ে যাচ্ছে। তো আমি এটা নিয়ে কিছু বলবো না। আমি যেহেতু থিয়েটার থেকে আমার আসা, আমার মনে হয় আমি থিয়েটারটাকে ওই অর্থে, আমি জানি না অ্যাক্টিং স্কুলে কি শেখানো হয়, আমি কখনো অ্যাক্টিং স্কুলে যাইনি, ফলে আমার পক্ষে বলা মুশকিল যে কোনটা বেটার। তবে আমি আমার অভিজ্ঞতা এবং যতটুকু আমার শোনা কথা আর কি, যাদের থেকে শুনেছি, সেখান থেকে আমার মনে হয় থিয়েটার ইজ দ্য বেস্ট মিডিয়াম। এই যে ধরো মিডিয়াতে অনেক কিছু শোনা যায় যে কোনো মেয়ে এই মিডিয়াতে এসে কুপ্রস্তাবের শিকার হয়ে থাকে, তো সেখানে অ্যাজ আ মেয়ে তোমার কি ওপিনিয়ন? তুমি কি এরকম কখনো ফেস করেছো? থাকলে সেগুলোকে কিভাবে ওভারকাম করো তুমি? দেখো, ফেস তো করেছি, ডেফিনেটলি ফেস করেছি, এবং আমার মনে হয় শুধু মেয়ে বলে নয়, ছেলেদেরও অনেক সময় অনেক কিছু ফেস করতে হয়। দেখো, অ্যাবিউজ আমরা ভেবে নিই মেয়েরা অ্যাবিউজ হয়, এমনটা নয়, কিন্তু ছেলেরাও হয় বিভিন্নভাবে। তো এটা আমার মনে হয় কোনো ওরকম মানে জেন্ডারাইজ করে বলা মুশকিল যে কোনো মহিলা অ্যাবিউজ হচ্ছে বা পুরুষ অ্যাবিউজ হচ্ছে, এরকম নয়। অ্যাবিউজ যে কেউ হতে পারে, তো কিন্তু হ্যাঁ, মেয়েদের সংখ্যাটা বেশি তুলনামূলক, এইটুকু বলবো। যেহেতু আমাদের মানে মেল ডমিনেটিং কান্ট্রি আমরা বলি, তো সেখান থেকে দাঁড়িয়ে এখনো মহিলাদের আমরা সেই অর্থে সেই জায়গায় যতই মুখে বলি না কেন যে মহিলা অনেক এগোচ্ছে, এখন মহিলারা অনেক কিছু করছে, কিন্তু কোথাও গিয়ে আমাদের মেন্টালিটি আমাদের এখনো ওই মহিলাদের এরকম ভাবে বেঁধে রাখতে মানে কি বলবো বাধ্য করে। বা যাই হোক, বাধ্য এখন মেয়েরা নয়, আমি নিজে মেয়ে, আমি এইসব দেখলে প্রতিবাদ করি। তো আমার মনে হয় হ্যাঁ, আমরা প্রত্যেকেই কম বেশি এই মলেস্টেশন বা অ্যাবিউজের শিকার হই, এবং সেখান থেকে মানে প্রথম দিকে ব্যাপারগুলো খুব আমাকে ঘেঁটে দিত, মানে কিভাবে ব্যাপারটাকে ডিল করব বুঝতে পারতাম না। এখন সহজ, মানে এখন বহু দিন হয়ে গেছে, তো এখন মোটামুটি মানুষ দেখলে একটু বুঝতে পারি যে কে কি কারণে কি বলছে। ফলে যদি বুঝি যে না, এই ব্যাপারটা মানে ঠিক লাগছে না, তখন আস্তে আস্তে নিজেকে সরিয়ে আনি সেখান থেকে, আর দ্যাটস ইট। আর মানে ওরম ভাবে ওইরকম সিচুয়েশন আমায় পড়তে হয়নি, মানে কোনো রেপিস্ট মানে এরকম ভাবে জোর জবরদস্তি এরকম কোনো সিচুয়েশন আমি পড়িনি। আমি এইটুকু বুঝেছি এরকম বহু মানুষ আছে যাদেরকে তুমি সুযোগ দিলে তারা সুযোগের সদ্ব্যবহার করবে, কিন্তু তুমি যদি সুযোগ না দাও তারা ভীষণ ভালো, তারা তোমার সাথে এমন কোনো কাজ করবে না যেটা তুমি অপছন্দ করো। ফলে এটা ডিপেন্ড করছে তুমি কিভাবে তার সাথে বিহেভ করছো, মানে সামলে চলতে হবে নিজেকে বুঝে চলতে হবে। মানে পরিষ্কার কথা হচ্ছে যে আমি কোন জিনিসটা আমি কমফোর্টেবল, আমি কোনটাতে কমফোর্টেবল নয়, সেটা শুরু থেকে ক্লিয়ার করে দেওয়া যে এই জিনিস এত দূর অব্দি আমি কমফোর্টেবল, মানে আমার সাথে তুমি বন্ধুত্ব রাখছো, আমি তোমার সাথে কথা বলছি, দ্যাটস ইট। এর ওপর মানে একটা লিমিটেশন আছে, এই লিমিটটা তুমি ক্রস করো না, একদম। এটা তোমায় বুঝিয়ে দিতে হবে। যদি তুমি বোঝাতে না পারো তখনই কিন্তু সেই মানুষটা এগোবে, একদম। তো আমার মনে হয় যে এটা একতরফা কিছু হয় না, মানে এবং যা একতরফা যদি যে ঘটনাগুলো ঘটে চলেছে চারদিকে আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো মানে মানসিক বিকৃতির লক্ষণ। মানে যারা এই ধরনের মানে তারা পারভার্টেড, মোদ্দা কথা হচ্ছে যারা এই ধরনের মেয়েদেরকে মানে বিভিন্নভাবে হ্যারাস করে তারা পারভার্টেড। তো সেই সব মানুষের থেকে 10 হাত দূরে থাকো, বা ওই সময় মেরে দাও, যেভাবে হোক ওনাকে মানে মেরে ওখানেই ফেলে দাও, পা চালাও, হাত চালাও, মানে নিজেকে অ্যাক্টিভ রাখো। মোদ্দা কথা হচ্ছে ছেড়ো না। মানে মেয়েদের সেলফ ডিফেন্সটা শেখাটা খুব অবশ্যই, সেলফ ডিফেন্স প্রত্যেকের, মানে আমার মনে হয় যে বাচ্চা
আমাদের মতো বয়সী মানে ছেলে মেয়ে নির্বিশেষে আমি বলছি, বহু ছেলে আছে যারা হয়তো এই ধরনের জিনিসগুলো ফেস করতে পারে না, তাদের কি হয়, অনেকে মেরে ফেলে তাদের। আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটিতে এরকম বহু ঘটনা ঘটছে। যাদবপুর ইউনিভার্সিটির একটা ঘটনা আমাদের একদম সামনে, খুবই দুঃখজনক ঘটনা। এরকম বহু ঘটনা আরো ঘটে যেগুলো হয়তো এরকম মিডিয়া কভারেজও করে না। একদম অনেক স্বপ্নের মৃত্যু হয়ে যায়, অনেক স্বপ্নের মৃত্যু হয়ে যায়। কত স্বপ্ন নিয়ে বাবা মারা তাদের সন্তানকে পড়তে মানে পাঠায়। সেটা শুধু মহিলা হচ্ছে না তো, মানে মহিলাই যে সব সময় অ্যাটাক হচ্ছে এই ব্যাপারটা না, তা তো নয়, পুরুষরাও হচ্ছে। তো আমার মনে হয় প্রত্যেকের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। আসলে অ্যাবিউসিভ মাইন্ডটা খুব ভয়ঙ্কর, একদম। মানে এটা সবচেয়ে বড় সমস্যা। এটা আমি জানি না, মানে আমাদের ইন্ডিয়ান কালচার বা যাই বলো, সেক্ষেত্রে আমরা না ভেবেই নিই মেয়েরা অবলা, একদম, বা এই ছেলেটার সাথে না বেশি মিশিস না। কেন এটা কেন বলবো? মানে আমি আগেই একটা মানুষের চোখে ভিলেন করে দিলাম, একদম। তো সেই মানুষটা তো তাকে দেখে ভয় পাবে। তো আমরা কোথাও কি ভয়টা কিন্তু বাড়ি থেকেই তৈরি হচ্ছে, আমাদের বাড়ি থেকে তৈরি হচ্ছে। আমরা কিন্তু আলাদা করে একটা মানুষকে দেখে ভয় পাচ্ছি না। বা এই ধরো যারা রেপ করে, মানে যেই সব মানুষরা, এই ধরনের বিকৃত মানসিকতার লোকেরা, তারাও কিন্তু বাড়িতে এগুলো শুনেই বড় হয় যে মেয়েরা অবলা। একদম, সেই কারণেই তার মেয়েরা রাত 12টার পর রাস্তায় আছে মানে সেই মেয়ে ভালো মেয়ে নয়, সেই মেয়ে নিশ্চয়ই কিছু করে ফিরছে। ভাই, এই ধরনের যদি বাড়ির শিক্ষা হয়, তাহলে সেই ছেলে বা সেই পরিবারের ছেলে কতটুকু কি শিখবে? একদমই এটা আমাদের এটা শুধু স্টেট লেভেলে নয়, এটা স্টেট লেভেলে নয়, এটা বিভিন্ন মানে আমাদের কান্ট্রির ইন্ডিয়ান কিছু থটস আছে। একদমই তাই। মানে আমরা ওগুলোতে না মানে চেপে আছি, মানে কিছু সুপারস্টিশন তৈরি হয়ে আছে, ওগুলোতে আমরা একদম নিজেদেরকে এইভাবে রেখে দিচ্ছি। আমরা ওর বাইরে বেরোতে পারছি, যতই শিক্ষিত হয়ে যাই, যতই পড়াশোনা করে ফেলি না, ওই কালচার। তুমি দেখো আজকে একটা পোশাক নিয়ে আজকে জাজ করি আমরা যে একটা মেয়ে এরকম পোশাক পরে মানে তার তো সে তো রেপ হবে, এটাই স্বাভাবিক। একদমই তাই আমরা এটা বলতে পারি না যে ওই ছেলেটার মানসিকতা পরিবর্তন হওয়া দরকার? একদমই তাই। ওই ছেলেটার চোখ পরিবর্তন হওয়ার দরকার। এটা পোশাক দিয়ে একটা মানুষকে যারা বিচার করে, তাদের মতো খারাপ মানুষের কেউ হয় না। যখনই আমরা কিছু খোলামেলা করছি, বাবা মেয়েটার পোশাক দেখেছিস, ওই ছেলেরা হাফ প্যান্ট পরে রাস্তায় রাত 10টার সময় যখন রাস্তায় বেরোয়, তখন তো কেউ বলো না ভাই যে ভাই পোশাক দেখেছিস, পা দেখা যাচ্ছে ভাই। এটা হয়ে যাচ্ছে সমস্যা, মানে সব ক্ষেত্রে আমরা আমাদের পছন্দ মতো পোশাক পরবো, তার জন্য আমাকে ভাবতে হচ্ছে যে ভাই লোকে কি ভাববে, লোকে কি বলবে। কারণ আমাদের মাইন্ডসেট, আমরা যত যা ডিগ্রি নিয়ে ফেলি না কেন, আমাদের মাইন্ডসেট ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান কোন কালচারটাকে তোমরা আজকাল রেসপেক্ট করো? কোন কালচারটাকে রেসপেক্ট করো? একটা মেয়েকে ধরে রেপ করে দিচ্ছ, এটা ইন্ডিয়ান কালচারে আছে? একটা সালোয়ার পরা মেয়েকেও তো রেপ করছো, এটা ইন্ডিয়ান কালচারে আছে? সালোয়ার পরা মেয়ে তো অনেক পরের কথা, একটা 3 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা রেপ হচ্ছে, এক্স্যাক্টলি 70 বছরের বুড়ি রেপ হচ্ছে। ভাই এটা কোন কালচারে আছে? তোমার বোন আছে বাড়িতে, তোমার বোনকে তোমার আগলে রাখতে হবে। তোমার বোন তো সে রাত 10টায় বাড়ি ফিরলে তোমাকে ওখান থেকে গিয়ে নিয়ে আসতে হবে। কেন? আমার বোন একা ফিরতে পারে না? একদমই তাই। আজকে এইগুলো করতে করতে কোথাও না কোথাও আমার মনে হয় মেয়েদের কাছ থেকে না তাদের অপরচুনিটি গুলো কেড়ে নেওয়া হচ্ছে। অবশ্যই আমরা লড়াই করছি নিজেদের অধিকারের জন্য, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্তেই। যে আজকে আমি এতগুলো কথা বলছি, কথা বলার জায়গা দরকার তো। একদম, আজকে আমি কথা বলার জায়গাটা পাচ্ছি, আমার মনে হচ্ছে আমার কথা অনেকে শুনবে। এই ধরনের কথা বলবেন না যে এটা না করো না, এটা করলে তোমার সাথে এটা হওয়াটা খুব স্বাভাবিক। আমরা প্রত্যেকটা মানুষই না এই গ্ল্যামার ওয়ার্ল্ডটাকে ভীষণ পছন্দ করি, মনে হয় যেন এই জীবনটা ভীষণ হ্যাপেনিং। এই রোজকার ওই 5টা 10টার ডিউটি থেকে অনেক বেশি হ্যাপেনিং, অনেক ভালো থাকা যায়, কিন্তু এটা না একটা ভুল ধারণা। আমার মনে অনেক বেশি চ্যালেঞ্জিং। হ্যাপেনিং তো অনেক পরের কথা, যে কোনো কাজে হ্যাপেনিং, আবার অনেক বেশি চ্যালেঞ্জিংও। কোনো প্রফেশনের থেকে অভিনয় প্রফেশন কিচ্ছু আলাদা নয়। এখানেও মানে ডিউটি আওয়ার্স একটা থাকে, প্রত্যেকটা মানুষকে শুটিং আওয়ার্স থাকে। একদম, সেখানে যদি আমাদের তো এরকমও হয়েছে সারা রাত শুট করেছি, পরের দিন কাজ, মানে জেগে ঘুমাইনি, তাহলে সেটা কি খুব হ্যাপেনিং? কিন্তু আমরা আনন্দ পাচ্ছি কাজটা করে। তো আমার কোথাও গিয়ে আমি যে কাজটা করছি সেটাতে আমি আনন্দ পাচ্ছি, তো এটা ইম্পর্টেন্ট। এটাই যে আমরা ছোটবেলা থেকে যেহেতু ওই রঙিন জিনিসগুলো আমাদেরকে একদম অ্যাট্রাক্ট করে, তো আমরা সবাই স্বপ্ন দেখি, তো তার মধ্যে ভুল তো কিছু নেই। কিন্তু এই মানুষগুলো ভুল ভাবে পরিচালিত করে, যারা ধরো এই ধরনের স্বপ্ন দেখে, তাদেরকে এমন কথা বলবে, হ্যাঁ তোমাকে আমি অভিনেত্রী বানিয়ে দেবো, একদম বড় অভিনেত্রী হয়ে যাবে, তোমাকে সবাই চিনবে, 1 বছরের মধ্যে তুমি কোথায় পৌঁছে যাবে তুমি জানো না। এই ধরনের কথা বলা লোকগুলোকে আগে দুটো কষিয়ে থাপ্পড় মারা উচিত, কষিয়ে থাপ্পড় মারা উচিত। তুমি কে আমাকে 1 বছরে কোথায় পৌঁছে দেবে? আমার যদি যোগ্যতা না থাকে, কে যোগ্যতা ছাড়া 1 বছরে উপরে উঠতে পারে? কে উঠতে পারে? তোমার যদি ক্যাপাবিলিটি না থাকে, তুমি যদি ক্যাপেবল না হও, তাহলে তুমি উপরে উঠবে কি করে?
তুমি কে, কোন হরিদাস পাল তুমি আমাকে একদম। 1 বছরের মধ্যে ওখানে তুলে দেবে? একদম তাই। এত সহজ অভিনয়, এত সহজ নয়। আমি নিজে করি, আমি জানি এত সোজা নয়, কাপ অফ দ্য টি নয়। মানে আমরা ভেবে ফেলছি কাপ অফ দ্য টি, ও অভিনয় এরম সামনে এসে নেচে গেল, দুটো কথা বলে দিল, কি এমন ব্যাপার? সহজ ব্যাপার, ইজি। আমি বলবো সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠিন তুমি যখন তুমি না হয়ে তুমি একদম। যখন অন্য একজনকে নিজের মধ্যে ধারণ করছো একদম। এবং তুমি চেষ্টা করছো সেটাকে ন্যাচারাল ভাবে পোর্ট্রে করা, সেটা সবচেয়ে বেশি কঠিন, সেটা সবচেয়ে বেশি টাফ, একদম। মানে টাফ জব। আমি অন্তত তাই মনে করি। একদমই তাই। আমার বক্তব্য হচ্ছে যে স্বপ্ন সবাই দেখো, কিন্তু স্বপ্নটা কিভাবে দেখবো এবং কিভাবে সেটাতে এগোবো সেটা নিজেরা ঠিক করো। কারোর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে, মানে এই ধরনের মানুষ প্রচুর পাওয়া যায়, মানে রাস্তাঘাটেই বলবো আমি, কোনো ভালো জায়গায় পাওয়া যায় না। তো এরা না সবসময় স্বপ্ন দেখাবে, কিন্তু তুমি বুঝে যাবে যারা তোমার এই কথা বলে না 1 বছরে তোমার আকাশে পৌঁছে দেবো, সে তোমার আকাশেই পৌঁছে দেবে, ওপরেই পৌঁছে দেবে। একদমই তাই। তুমি নিজে এটা বিশ্বাস করো, তুমি যদি যোগ্য হও তুমি কাজ পাবে। একদম। নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, ব্যাস, দ্যাটস ইট। নিজে কাজ করে যাও, দেখবে সব হবে, একদিন না একদিন হবেই। একদমই তাই। রিসেন্টলি তোমার সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম বেশ গানের কিছু 1-2 লাইন হয়ে যাক নাকি? গানের, হ্যাঁ আমি গান গাইতে পারি, আমি কিন্তু মানে প্রফেশনাল। তুমি একটা ইনস্ট্রুমেন্টও বাজাতে জানো? হ্যাঁ আমি দু রকমের মানে ইনস্ট্রুমেন্ট বাজাতে জানি, সেটা হচ্ছে ইউকুলেলে আর হারমোনিয়াম। যেহেতু আমি গান আচ্ছা। শিখেছি, তানপুরাও একটু আধটু পারি, কিন্তু বহুদিন প্র্যাকটিস নেই। এখন যদি আমাকে হারমোনিয়াম এনে সামনে বলে গান গাও তাহলে একটু মুশকিলই হবে, কিন্তু আমি মানে যেহেতু গান কিছুদিন শিখেছি ফলে আমি সেটার সাথে ইউজ টু, মানে পারবো হয়তো একটু সময় নিলে। বাট ইউকুলেলে আমার কাছে আছে এবং সেটা আমার মানে ভালো লাগার, ভালোবাসার একজন বন্ধু। মাঝে মাঝে মন খারাপ হলে আমি গান গাই। তো গান আমাকে অনেকটা বেশি পজিটিভিটি দেয়, গান নাচ দুটোই আমাকে ভীষণভাবে পজিটিভিটি দেয়। তাহলে আমার যখনই মন খারাপ হয় আমি একটু গান গাই, নাচ করি আর কি, নিজের মতো আর কি, নিজেকে ভালো রাখি। একদম। তো 2 লাইন যদি গান গাইতেই হয়, খুব পরিচিত একটি গান, আমার খুব পছন্দের একজন সিঙ্গার, তিনি এখন নেই, কে यारो दोस्ती बड़ी ही हसीन है, ये ना हो तो क्या फिर बोलो ये जिंदगी है, कोई तो हो राज़दार जिसको तुमसे हो प्यार, कोई तो हो राज़दार तुमसे हो प्यार। हाँ यारो दोस्ती बड़ी ही हसीन है, ये ना हो तो क्या फिर बोलो ये जिंदगी है यारो। ভীষণ ভালো গাও তুমি। আমি ভালো গাই খারাপ গাই কিনা জানি না, আমি মানে লিরিক্সও ভুলভাল গাই মাঝে সাথে, কিন্তু যেটাই গাই আমি মন থেকে গাই, মানে গানটা আমার ভীষণ অন্তর থেকে আসে, মানে ওটা আমি কোনোভাবেই শুনে আমাকে গাইতে হবে এরকম ভেবে গাই না, মানে আমার নিজের আনন্দে গাই, মন খুলে গাইতে ভালোবাসি। একদম। তুমি যেমন ভালো গাও তোমাকে তেমন ভালো দেখতে। এই রে, থ্যাংক ইউ সো মাচ আজকের এপিসোডটাকে এত সুন্দর করে নিজের জীবনের এক্সপিরিয়েন্স গুলোকে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। মানে Thank আমরা you. আবার তোমাকে এই শোতে আবার ফিরে পেতে চাইবো নিশ্চয়ই। আগে হ্যাঁ নিশ্চয়ই আসবো। আমারও খুব ভালো লেগেছে তুমি যেভাবে আমাকে মানে আপ্যায়ন করেছো আসার পর থেকে, তাতে আমার ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণভাবে ওভারওয়েলমড। তো আমি বলবো যে আমিও আসতে চাই আবারও নতুন কিছু গল্প নিয়ে, এবং একদম। আমার খুব ভালো লাগলো। আমি আরো এরকম অনেক গল্প তোমার সাথে করতে চাই। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমাকেও মানে এর বাইরে আসার জন্য, টাইম বের করার জন্য। মাই প্লেজার। তুমি খুব ভালো থেকো, তুমিও ভীষণ ভালো থেকো এবং ভালো থাকো, ভালো কাজ করো। এক্স্যাক্টলি, আমি তাই বললাম। একদম ভালো থাকো, ভালো কাজ করো, ভালো রেখো। একদম ভালো রেখো।